সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার বাড়ির বিশেষ আয়োজন স্কয়ার স্বাস্থ্য সেবায় ডাক্তার বাড়ি, পাওয়ার্ড বাই ফিল ফ্রেশ। আজকে আমাদের যে বিষয়বস্তুটি আমরা ঠিক করেছি তা হলো ঘুম একটি মহা ঔষধ। আমাদের মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ঘুমের প্রয়োজনীয়তা অপরিসীম, এর কোনো বিকল্প নেই। সারাদিন কর্মব্যস্ততার পরে আমাদের দেহ মন কিন্তু ক্লান্ত হয়ে যায়। সেই ক্লান্ত মন দেহকে রিল্যাক্স করার জন্য কিন্তু একটা সুখকর ঘুম অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি কাম্য সবার। কিন্তু এই যে প্রয়োজনীয়তা, এটা কি সবাই আমরা নিতে পারছি? কি কারণে আসলে নিতে পারছি না? ঘুমটা কি কারণে আমাদের হচ্ছে না? ঘুম না হলে কি কি সমস্যার সম্মুখীন আমরা হব? এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। এবং দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে বলছি, শুধু আমরা আলোচনা করব তা কিন্তু নয়, আপনারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন। সেজন্য আমাদেরকে ইনবক্স করুন আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন, এবং আমাদের সাথে যে বিশেষজ্ঞ সংযুক্ত রয়েছে তিনি আপনাদের প্রশ্নের অ্যান্সার দিবেন। তাহলে চলুন দর্শক শ্রোতা, দেখে নিই আজকে আমাদের সাথে কে কে যুক্ত রয়েছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন ডক্টর মোহাম্মদ জোবায়ের মিয়া, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, মনোরোগ বিভাগ, শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ, গাজীপুর। ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনাকেও স্বাগতম, এবং সেই সাথে সমস্ত দর্শক শ্রোতা এবং ডক্টর বাড়ির সমস্ত কলা কৌশলী এবং আমাদের আজকের যারা স্পন্সর স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর কর্মকর্তা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি আসলে ধন্যবাদ। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ গাজীপুরে কর্মরত আছি। ধন্যবাদ। এছাড়াও আমাদের সাথে সংযুক্ত রয়েছেন স্কয়ার থেকে ম্যানেজার মার্কেটিং ডিভিশনের ফয়সাল জাহিদুর রহমান। ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমি সরাসরি ডাক্তার মোহাম্মদ জোবায়ের মিয়ার কাছে চলে যেতে চাচ্ছি যে এই ঘুম নিয়ে আমাদের এত কবিতা, এত গান, এত আলোচনা। আজকেও আমরা আলোচনায় বসেছি এই ঘুম নিয়ে। ঘুমের সমস্যা আমরা অহরহ শুনছি, সবার মুখে মুখেই শুনছি ঘুম হচ্ছে না, ঘুম হলেও শেষ রাতের দিকে ঘুম হচ্ছে, আবার ঘুম আসলেও হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে। তো প্রভাবটা কিন্তু আমাদের শরীর এবং মন দুটোতেই পড়ছে। তো আপনি যদি একটু বলতেন, একজন মনোরোগ চিকিৎসক বা মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে এই ঘুমটা আমাদের এত প্রয়োজন কেন? সালমা, ধন্যবাদ আপনাকে। আজকের যে বিষয়টি খুবই সমসাময়িক, এবং আমার তো মনে হয় না যে ঘুমের সমস্যা হয়নি এমন কোনো ব্যক্তি এই পৃথিবীতে আছেন। কারো না কারো একদিনের হলেও বা কখনো অল্প সময়ের জন্য হলেও কারো ঘুমের সমস্যা হয়েছে। তো আমরা ঘুম সম্পর্কে, ঘুমের এত প্রয়োজনীয়তা কেন এটি বলার আগে আমরা একটু ঘুম সম্পর্কে জেনে নিই। আসলে ঘুম হলো আমাদের এই 24 ঘন্টার মধ্যে এমন একটি সময়, যেই সময়টিতে আমরা আমাদের শারীরিক মানসিক এই যে সুস্থতা বা শারীরিক মানসিক ভাবে আমরা যে রেস্টফুল থাকি, যে সময়টা এই ঘুমের মাধ্যমে, সেই সময়টাকে আমরা ঘুমের সময় হিসেবে ধরে থাকি। তবে এটি কিন্তু ব্যক্তি ভেদে বা আমাদের এই বয়স ভেদে এই ঘুমের পরিমাণটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যেমন আমাদের শিশুদের, তাদের কিন্তু দিনের 24 ঘন্টার মধ্যে তাদের প্রায় 17 থেকে 18 ঘন্টাই তাদের ঘুমের প্রয়োজন হয়, এবং তারা কিন্তু ঘুমান। আর আমাদের যারা আরেকটু বড়, যারা কিশোর কিশোরী আছে, তাদের কিন্তু 8 থেকে 9 ঘন্টা দৈনিক ঘুমানো প্রয়োজন। আর আমরা যারা প্রাপ্তবয়স্ক, তাদের কিন্তু কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। এর থেকে যদি আমাদের কম ঘুম হয়, তাহলে এটি কিন্তু আমাদের শরীরে এবং মনে প্রতিক্রিয়া তৈরি করে। কারণ এই ঘুমের সময় আমাদের কিন্তু অ্যানাবলিজম, আমরা যেটাকে বলি যে শরীরের যে ক্ষয় সাধন এবং বৃদ্ধি সাধন গুলি হয়, এবং নানা ধরনের হরমোন নিঃসরণ হয়, এই ঘুমের সময় কিন্তু হয়। আর আমরা যখন জেগে থাকি, আমাদের কিন্তু ক্যাটাবলিজম বা শরীরে যে ভাঙা গড়া, এটি চলতে থাকে। যার ফলে আমাদের ঘুম খুবই প্রয়োজন। আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সঠিকভাবে কাজ করার জন্য এই ঘুমের অবশ্যই প্রয়োজন, এবং ঘুমটি হতে হবে রেস্টফুল এবং নিরবচ্ছিন্ন, আমরা যাকে সাউন্ড স্লিপ বলি। এই ঘুম এই কারণেই অত্যন্ত প্রয়োজন, কারণ এই ঘুমের সাইকেল যদি একবার
চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের মনের প্রতি এটার প্রতিক্রিয়া হয়, মনে ছাপ ফেলে, আমরা অস্থিরতা বোধ করি, আমরা কোনো কিছুতে মনোযোগ দিতে পারি না, আমাদের মেজাজটা খিটখিটে থাকে, আমাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপে প্রবলেম হয়, এবং আমাদের আলটিমেটলি যে আমাদের যে প্রোডাক্টিভ লাইফ, এটি কিন্তু হ্যাম্পার হয়। এবং এটি গেল মানসিক ব্যাপার। আর শারীরিক ভাবেও কারো যদি ঘুম কম হয়, তাদের কিন্তু কিছু কিছু রোগ আছে শরীরে, যেমন ক্রনিক কিছু ডিজিজ, যেমন কারো যদি আগে থেকে ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, ক্রনিক হার্ট ডিজিজ থাকে, তাহলে কিন্তু ঘুম যদি তার ভালো না হয়, তাহলে সেগুলি কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে যায়। আমরা শুধুমাত্র ঔষধ দিয়েই কিন্তু সেই রোগগুলি নিয়ন্ত্রণে রাখতে পারি না। তার কারণে আমাদের শরীরের যে ফিজিওলজিক্যাল, যে বায়োলজিক্যাল বিষয়গুলি, সেগুলির কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে সেগুলি হওয়া উচিত, এবং আমাদের এর জন্য রেস্টফুল ঘুম খুবই প্রয়োজন। আমার মনে হয় আমরা এই বিষয়ে আরো আলোচনা করব নির্দিষ্ট প্রশ্ন সাপেক্ষে। ধন্যবাদ সালমাকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার মানে আপনি একদম বয়স ভেদে ভেদে ভেঙে ভেঙে আমাদেরকে বললেন যে কোন বয়সের জন্য আসলে কতটুকু ঘুম প্রয়োজন। তো সেই ক্ষেত্রে অনেকেই অনেক সময় বলছে যে 6 থেকে 8 ঘন্টা, কেউ বলে 7 থেকে 8 ঘন্টা। যেটাই হোক, খুব কাছাকাছি এটা। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকের মাঝেই হঠাৎ করে 1 দিন বা আরেকটু বেশি সময়ের জন্য ঘুমের একটা পরিবর্তন চলে আসে। তখন তারা অনেক বেশি টেনশনে পড়ে যায়। এটা কি একটা সমস্যা? কি মনে হয় আপনার কাছে? আচ্ছা, আমরা সমস্যা তখনই বলবো যদি এই ঘুমের কারণে তার যদি শারীরিক মানসিক সেই সমস্যা, সেই যে সিমটম গুলি দীর্ঘদিন ধরে থাকে, এবং এটার ফলে যদি তার ব্যক্তিগত, পারিবারিক এবং তার সামাজিক জীবনে বিচ্যুতি ঘটে বা তার কর্মক্ষমতা হ্রাস পায়, তাহলে আমরা তাকে সমস্যা বলবো, তাকে আমরা রোগ বলবো। আর যেটি 1-2 দিনের জন্য হয়, আমরা এটিকে আসলে বলবো যে একটি তাৎক্ষণিক সমস্যা বা সাময়িক সমস্যা। কেউ যদি খুব বেশি ওয়ার্কলোড নেয় বা খুব অ্যাংজাইটিতে ভুগে বা কোন একটি বিষয় দ্বন্দ্ব, কনফ্লিক্ট এর সমাধান না দিতে পারে, তাহলে কিন্তু কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য তার ঘুমের ব্যাঘাত হতে পারে। সেক্ষেত্রে আমরা বলবো যে রাত্রি তার ঘুম হলো না, তারপরের দিনের বেলা কিন্তু আমরা ঘুমাতে নিষেধ করি, কারণ তার যে স্লিপ সাইকেল সেটি কিন্তু রাত্রিবেলায় শুরু হবে। কারণ আমরা জানি যে রাত্রিবেলা মেলাটোনিন সিক্রেশন হয়, এবং ঘুমালে আমাদের মেলাটোনিনটা প্রয়োজন ঘুমের জন্য, একটি দরকারি হরমোন। এই মেলাটোনিন সিক্রেশনের জন্য আমাদের রাতে ঘুমাতে হবে। আমরা দিনে আমরা অ্যাক্টিভ থাকবো। আর বেশিরভাগ অন্যান্য যে আমরা যেগুলি বললাম যে অ্যানাবলিক হরমোনগুলি, সেগুলি কিন্তু রাতে, গভীর রাতে 2টা থেকে 6টার মধ্যেই সিক্রেশন হয়। তার ফলে কোনোদিন যদি একদিন বা কয়েক ঘন্টা কারো ঘুম না হয়, তাহলে খুব বেশি বিচলিত হওয়ার কারণ নেই। উনি পরের দিন স্বাভাবিক তার রুটিন মাফিক কাজকর্ম চালিয়ে যাবেন, এবং তারপরে দিন শেষে যে রাত আসবে, সেই সময়টায় নির্দিষ্ট সময় তিনি ঘুমাতে যাবেন। হয়তো এভাবে প্রথম দিনে তার ঘুম কম হলেও পরের দিনে স্বাভাবিক হয়ে আসবে, তাতেও না হলে তারপরের দিন কিন্তু তার সেই ঘুমটা আবার সাইকেলে চলে আসবে। আর আমরা এ ব্যাপারে বলতে পারি যে আরো কিছু ব্যাপার, যেমন স্লিপ হাইজিনটা যদি সে মেনটেন করে কেউ, তাহলে তার ঘুম কিন্তু সাইকেলটা ঠিক হয়ে আসবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর করে ক্লিয়ার করেছেন। আশা করি দর্শক শ্রোতা অনেকটা ক্লিয়ার হয়েছে এই জায়গাটাতে। একটা প্রশ্ন আমার কাছে এই মুহূর্তে আপনার কথার বলো। মাধ্যমে মনে হচ্ছিল যে অনেকে বলে যে ঘুম হচ্ছে, ঠিক সময়ে ঘুমাতে যাচ্ছি, কিন্তু সাউন্ড স্লিপটা হচ্ছে না। হ্যাঁ? তো ঘুমের মাঝে মাঝে ঘুমটা ভেঙে যাচ্ছে। আহ, একটা গভীর যে ঘুম, সেই ঘুমটা হচ্ছে না। এখানে ঘুমের যে স্তরটা রয়েছে, এটার সাথে কি এটা জড়িত, বা যদি একটু স্তরটা ভেঙে আমাদেরকে একটু বোঝাতেন। জি, ধন্যবাদ সালমা। হ্যাঁ, ঘুমের আসলে আমাদের ঘুম সম্পর্কে ভালো জানতে গেলে ঘুমের স্তর সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আমরা প্রাথমিকভাবে ঘুমের যে সময়টা, সেই সময়টাকে 2টা স্তরে ভাগ করি। একটি হলো র্যাম স্লিপ বা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, আরেকটি হলো নন র্যাম স্লিপ বা নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। তো আমরা সাধারণত র্যাম স্লিপটা কিন্তু, এবং এটি আসার পরবর্তীতে কমপক্ষে 90 মিনিটের একটি নন র্যাপিড আই মুভমেন্ট বা
ডিপ স্লিপটা আসে। এইভাবে এই সাইকেলটি কিন্তু অন্তত 5 বার এক রাতে প্রতিটা মানুষের অন্তত কমপক্ষে 5 বার এই সাইকেলটা চলতে থাকে। তো যখন আমাদের এই নন আরইএম বা নন রেম স্লিপ অথবা নন র্যাপিড আই মুভমেন্ট যে স্লিপ, সেই স্লিপটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা আগের র্যাম স্লিপটার ব্যাপারে দুই একটি কথা বলি। যে র্যাম স্লিপে কিন্তু আমরা স্বপ্ন দেখি, এবং র্যাম স্লিপে কিন্তু আমরা পুরোপুরি এই মানে পুরোপুরি আমরা বলবো যে এই যে বহির্জগৎ সম্পর্কে আমাদের যে অ্যাওয়ারনেসটা কিন্তু থেকেই যায়, আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি না। কিন্তু নন র্যাম স্লিপেই আমরা আমাদের কিন্তু এই যে বাহ্যিক যে অ্যাওয়ারনেস বা কি ঘটছে এই বিষয়ে আমরা আর খেয়াল করতে পারি না। আমরা গভীর ঘুমে অচেতন হয়ে পড়ি। সেই ঘুমটার মধ্যে আবার কিন্তু এটাকে আরো 4টি স্টেজে ভাগ করা হয়েছে। একটিকে বলে যে একটা হলো প্রি স্লিপ সাইকেল, আরেকটা হলো প্রি স্টেজ বলা হয়, আরেকটি বলা হয় যে ডিপ স্লিপ, আরেকটিকে বলা হয় যে এওয়েকফুলনেস, অ্যান্ড আরেকটিকে 4টি স্তর আছে যেমন নন রেম স্লিপের। সেখানে যেটি প্রথমেই হয় সেটি হলো যে আমাদের কিন্তু তখন আমাদের যে টেম্পারেচার, বডি টেম্পারেচার কমে যায়, আমাদের মাসেলগুলি রিল্যাক্স হয়ে যায়, এবং আমরা কিন্তু সেই সময়টা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি। এবং আমাদের এই শেষ রাতের দিকে দেখা যায় যে আমাদের নন রেম স্লিপটা বেশি আসতে থাকে। তখন রেম স্লিপটা লুপ্ত হয়ে যায়। তো তখন রেম স্লিপটা বিলুপ্ত হয়ে নন রেম স্লিপটা হতে থাকে। এবং এই কারণে অনেক সময় আমরা দুঃস্বপ্ন দেখি বা স্বপ্ন দেখি। তো সাধারণত র্যাম স্লিপে আমরা যে স্বপ্নগুলি দেখি সেই স্বপ্নগুলি আমরা বলতে পারি বা আমাদের এই স্বপ্নগুলি মনে থাকে। কিন্তু আমরা যখন নন র্যাম স্লিপে স্বপ্ন দেখি সেগুলি কিন্তু আমরা আর বলতে পারি না। আর কিছু স্লিপের কিছু প্রবলেম আছে, যেমন নাইট মেয়ার, নাইট টেরর, এগুলিও কিন্তু এই ঘুম যদি পরিপূর্ণ না হয় বা নন র্যাম স্লিপটা যদি আমাদের ভালো না হয়, তাহলে আমরা রাত্রিতে অনেক সময় ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি ঘুমের মধ্যে, হঠাৎ করে জেগে যাই। পরবর্তীতে কিন্তু এই বিষয়টা আর বলতে পারি না। যে পাশে থাকে সে হয়তো বুঝতে পারে যে তার হঠাৎ করে ঘুমের মধ্যে কোনো সমস্যা হয়েছিল, সে হঠাৎ করে জেগে গেল, তারপরে সে আবার ঘুমিয়ে পড়লো। আবার আরেকটি খুবই ডেঞ্জারাস একটি বিষয় আছে, যেমন একটা হলো স্লিপ ওয়াকার, বা রাত্রিবেলা ঘুম থেকে উঠে তারা কিন্তু হাঁটতে থাকে। তারা দেখা গেল যে তারা রান্নাঘরে গিয়ে কিছু একটা করার চেষ্টা করে, করে আবার ঘুমিয়ে যায়। সেই সময়টিতে কিন্তু তাদের কোনো সেন্স থাকে না, তারা গভীর অচেতন অবস্থায় থাকে। এগুলি স্লিপ ডিসঅর্ডার বলা হয়, যেমন নাইট মেয়ার, নাইট টেরর, স্লিপ ওয়াকার। এই বিষয়গুলি যখন হয় তখন অবশ্যই এটাকে সিরিয়াসলি নিতে হবে, এবং ঘুমের যে স্লিপ সাইকেল এটির ব্যাঘাতের ফলে এটি হয়, এবং তখন হয়তো কিছু নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ নিতে হবে প্রথমে। সেগুলিতে যদি তার ঘুম সাইকেল ঠিক না হয়ে আসে তখন কিন্তু কিছু মেডিকেশন আমরা শর্ট টাইম বেনজোডাইজিপাইন বা এই সিডেটিভ জাতীয় ওষুধগুলি আমরা দিয়ে থাকি এই নন রেম স্লিপটাকে সঠিক করার জন্য, বা এই নাইট মেয়ার, নাইট টেরর এগুলি কমানোর জন্য। এমন হয় আমার এই প্রশ্নের উত্তর দিয়ে জি হয়ে গেছে। ভাইয়া, নাইট মেয়ার, নাইট টেরর এটা সম্পর্কে হয়তোবা আমরা বুঝলেও দর্শক শ্রোতার জি, জন্য যদি একটু সহজ করে বলতেন তাহলে একটু সুবিধা হতো। ঠিক আছে। নাইট টেরর হলো যে এরকম যে কোনো কোনো লোক বা ব্যক্তি ঘুমের মধ্যে অ্যাক্টিং আউট করে ফেলে। তার মানে হলো সে হঠাৎ করে কোনো অস্বাভাবিক আচরণ করে ফেলে, সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে অথবা কারোর সাথে ফাইট করে। এরকম ধরনের বাস্তবেই যেমন মানুষ ফাইট করে, সে ঘুম থেকে উঠে হয়তো তার সঙ্গিনীকে বা পাশের জনকে ঘুষি মেরে দিল, এটাকে আমরা বলি নাইট টেরর। আর নাইট মেয়ারটা হলো দুঃস্বপ্ন। অনেক সময় এই ধরনের স্বপ্ন দেখে কান্না করে ওঠে অথবা আতঙ্কে ভয় পেয়ে ওঠে, কিন্তু পরবর্তীতে তাকে যদি দিনের বেলা জিজ্ঞেস করা হয় যে তোমার রাত্রে কি হয়েছিল, সে কিন্তু বলতে পারে না। এটা হলো নাইট মেয়ার। তো নাইট টেররটা হলো বেশি ডেঞ্জারাস নাইট মেয়ারের থেকে। তো নাইট মেয়ার সাধারণত ছোট বাচ্চারা বা ইয়াং অবস্থায় বেশি দেখে। এটা আস্তে আস্তে অ্যাডাল্ট হতে লাগলে এই স্বপ্ন দেখাটা কমে আসে, এবং বৃদ্ধ বয়সে মানুষ কিন্তু স্বপ্ন দেখেই না বলা চলে, কম স্বপ্ন দেখে।
যত স্বপ্নের বা এই যে স্লিপের যে ডিসঅর্ডার গুলি, সেগুলি কিন্তু ইয়াং শিশুদের এবং ইয়াং অ্যাডাল্টদের বেশি হয়। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে মানে ঘুমের সাইকেলটা ঠিক থাকলে বিষয়টা এরকম যে আমাদের কিন্তু বায়োলজিক্যাল যে ক্লকটা, সেই ক্লকটা ঠিক রাখার জন্য কিন্তু ঘুমের একটা সাইকেল ঠিক রাখতে হয়। যখনই এটা একটা তারতম্য হয়, তখন ওই ক্লকটা আসলে বুঝে উঠতে পারে না যে কিভাবে কি মেনটেন বা ম্যানেজ করবে। তো এইখানে একটু জানার ছিল যে অনেকেই বলে যে আগের যে টাইমটা ছিল, যেমন রাত 12টার সময় আমি হয়তো ঘুমিয়ে পড়তাম। এখন মোবাইলের কারণে, ইন্টারনেটের কারণে হয়তোবা ইউটিউব বা ফেসবুকিং করতে করতে তার অভ্যাসটা এমন হয়েছে যে এখন রাত 4টার সময় সে ঘুমাচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? জি, আপনি সঠিকভাবে তুলে ধরেছেন যে বর্তমানে যে প্রবলেমটা, এই ইলেকট্রনিক ডিভাইসের যুগে বা এই ইন্টারনেটের যুগে যে আমাদের স্লিপ সাইকেলটা চেঞ্জ হয়ে গেছে। তো এটার জন্য অবশ্যই স্লিপ হাইজিন মেনটেন করতে হবে। কারণ আমি আগেও বলেছি যে আমাদের ঘুমের সময়টা রাত্রে, দিনের বেলা আমরা কাজকর্মে ব্যস্ত থাকবো। তো সেজন্য আমাদের একটি নির্দিষ্ট সময়ে অবশ্যই ঘুমাতে হবে। এবং স্লিপ হাইজিন বলা হয় সেটাকেই, যেমন আমরা যেন কিছু কিছু কাজ যেগুলি করলে আমাদের ঘুমের ব্যাঘাত হবে, সেই কাজগুলি থেকে আমরা বিরত থাকবো। যেমন আমাদের বিকাল 4টার আগে থেকেই আমাদের যেসব উত্তেজক খাবার, যেমন চা, কফি, সিগারেট বা অন্যান্য মাদক দ্রব্য যারা গ্রহণ করে, তাদেরকে মাদক দ্রব্যের ব্যাপারে বলা আছে কখনোই গ্রহণ করা উচিত নয়। তো বিশেষ করে যেগুলি কমন যে খাবারগুলি বা খাদ্যাভ্যাসগুলি, যেমন চা, কফি, এই খাবারগুলি কিন্তু 4টার আগে পরে আর খাওয়া যাবে না। তাহলে আমাদের স্লিপের প্রবলেম হবে, মানে আমাদের ঘুম আসতে সমস্যা হবে, এবং আমরা বলি যেটা ইনিশিয়েশন প্রবলেম হবে ঘুমের। আর আরো কিছু কাজ, যেমন কেউ আছে যে তারা সেডেন্টারি ওয়ার্কার, বেশি তারা ফিজিক্যাল এক্সারসাইজ করতে চান না, তাদেরকে অবশ্যই ঘুমানোর অন্তত 4 ঘন্টা আগে তাকে এক্সারসাইজ করতে হবে। দিনে অন্তত আমরা বলি যে অ্যারোবিক এক্সারসাইজ, জোরে জোরে 40 মিনিট থেকে 1 ঘন্টা কেউ যদি হাঁটে, অন্তত অন্যান্য ফিজিক্যাল এক্সারসাইজ করা সম্ভব হলে করবে। যদি তা না সম্ভব হয়, অন্তত আমরা 40 মিনিট থেকে 50 মিনিট বা 1 ঘন্টা জোরে জোরে হাঁটবো। তাহলে আমাদের কিন্তু আমাদের যে নার্ভাস সিস্টেমটা শিথিল হয়ে আসবে, আমরা বিছানায় গেলে আমাদের ঘুম আসবে। আরো কিছু কাজ আছে, যেমন আমরা কোনো ডিভাইস শুয়ে শুয়ে দেখবো না বা ট্রাই করব না। বিশেষ করে স্ক্রিন বলা আছে যে আমরা যদি যে কোনো কম্পিউটার, মোবাইল বা ল্যাপটপ বা অন্যান্য স্ক্রিনে স্ক্রিন শুয়ে শুয়ে যদি দেখি, মানে ঘুমানোর আগে বা এটা করতে থাকি, তাহলে আমাদের যে ঘুমের যে আবেশটা এটা চলে যায়। আর আমরা বেডরুমকে কখনোই ঘুম ছাড়া আর কিছুর জন্য ব্যবহার করব না। আমরা বেডরুমকে আমাদের একান্ত ব্যক্তিগত কাজে এবং ঘুমানোর কাজে ব্যবহার করব। সেখানে আমরা খাওয়া দাওয়া করব না, আমরা গসিপ করব না, আমরা কোনো গান, সাউন্ড বক্স বা কোনো টেলিভিশন মনিটর রাখবো না। আমরা শুধু ঘুমানোর জন্যই এটা রাখবো। আর এই যে এইগুলিকে বলে স্লিপ হাইজিন। আরেকটি বিষয় হলো নির্দিষ্ট সময়। কারো যদি ধরুন 10টায় শুতে যায়, কারো 10:30টায় ঘুম আসে, তো একজন মানুষের যদি পরের দিন দেখা গেল যে 11টায় ঘুম আসলো বা কারো 12টায় ঘুম আসলো, কিন্তু তার ওঠার সময় 6টা, তো আমরা অনেকে মনে করি যে আমি যেহেতু রাতে কম ঘুমিয়েছি, তাহলে সকাল বেলাটা আমি আরেকটু বেশি ঘুমাই। তো এটা খুবই খারাপ অভ্যাস। এটার ফলে স্লিপ সাইকেল চেঞ্জ হয় এবং এটা পরে আর ঠিক করা যায় না। এই কারণে আমাদের পরামর্শ হলো যে আপনি যে সময় ঘুমান, হয়তো কোনো কাজে একদিন 1 ঘন্টা পরে ঘুমিয়েছেন, কিন্তু আপনার ওঠার সময়টা নির্দিষ্ট। প্রয়োজনে অ্যালার্ম দিয়ে রাখবেন, সফট অ্যালার্ম দিয়ে রাখবেন। অ্যালার্ম বেজে উঠলে আপনি ঠিক আপনার ওঠার সময়ে উঠবেন, উঠে আপনার যে দৈনন্দিন কাজগুলি শুরু করবেন। তাহলে এই যে আমাদের যে বডি একটা অটো রেগুলেশনে একটা টাইম সেট হয়ে যাবে যে এই সময় আপনার ঘুমানোর সময়, এই সময় ওঠার সময়। আমাদের তখন অটো রিফ্লেক্স কাজ করবে আমাদের, যে অ্যাওয়েকফুলনেস এবং ইনিশিয়েশন অফ স্লিপ। আমরা শুতে যাওয়ার সময় একটা সিগন্যাল পাবো, আমরা ক্লান্তি বোধ করব। আবার ওঠার সময়ও সকালবেলা হলেই আপনার 6টা বাজলেই আপনার মধ্যে উঠার একটা প্রবণতা দেখা দিবে। এইভাবে আমরা যদি স্লিপ হাইজিন মেনটেন করি,
তাহলে আমার মনে হয় যে এই যে ঘুম হচ্ছে কিন্তু সাউন্ড স্লিপ হচ্ছে না, এই অনুভূতিটা চলে যাবে। ধন্যবাদ। এক্সেলেন্ট একটা পয়েন্ট আপনি তুলে ধরেছেন যে কখনো রাতে যদি 2 ঘন্টা পরেও ঘুম হয় কিন্তু ওঠার সময়টা যাতে আমাদের ঠিক থাকে, তাহলে পরবর্তী দিনের ওই সমস্যাটা কেটে যাবে। এটা একটা এক্সেলেন্ট আইডিয়া। আমি মনে করছি যে আপনার এই আইডিয়াটা আমাদের দর্শক শ্রোতা পেয়েছেন, আশা করছি। হ্যাঁ, একটা বিষয় একটু জানার ছিল যে অনেকেই অনেক বিশেষ করে পার্টনাররা, লাইফ পার্টনাররা বলে যে আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ অনেক বেশি নাক ডাকে, তারপর সে ঘুমানো যায় না, এই যে একটা কমপ্লেইন, এই সম্পর্কে তার পার্টনার আসলে এইখানটাতে খুব অসহায়, সে নিজেও বোঝে না যে সে নাক ডাকছে বা পাশের জনকে বিরক্ত করছে। কিন্তু এই ক্ষেত্রে কি করা যেতে পারে? খুবই প্র্যাকটিক্যাল একটি প্রশ্ন। আসলে যে নাক ডাকে সে কিন্তু বুঝতে পারে না, সে হয়তো তার এটা কিন্তু হয়, এটাকে বলে স্লিপ অ্যাপনিয়া। এই নাক ডাকার বিষয়টার যদি আমরা শারীরিক গঠনের কথা চিন্তা করি, তাহলে এটা এটা শ্বাস নেওয়া এবং ছাড়ার সমস্যা হয়। আমাদের শ্বাসনালীর কোথাও বাধাপ্রাপ্ত হয়, যার ফলে এই স্নোরিংটা হয় এবং একটা সাউন্ড প্রডিউস হয়। এবং তার ফলে যে ব্যক্তি ঘুমাচ্ছে সে কিন্তু টের পায় না নাক ডাকা। তাকে যখন জাগিয়ে দেওয়া হয় তখন সে কিছুটা রেস্ট, মানে শেষ মুহূর্তে নাক ডাকাটা হয়তো টের পায়, কিন্তু সারাক্ষণ যে নাক ডেকে সে ঘুমাচ্ছে এটি বুঝতে পারে একমাত্র তার সঙ্গী বা সঙ্গিনী। তো এই জন্য তার জন্য পেইনফুল, তার সঙ্গী বা সঙ্গিনীর জন্য। কিন্তু যেহেতু সে, যে ব্যক্তির এই নাক ডাকার অভ্যাস আছে, সে যেহেতু ইচ্ছা করে এটি করে না, এবং এটি একটি, আমরা বলবো যে এটা একটা ইএনটি, আমরা বলি নাক কান গলা বিভাগের সম্পর্কিত একটি রোগের কারণে বা তার মেকানিজম কিছু সমস্যার কারণে শ্বাস নালীতে যে এখানে যে বাধাপ্রাপ্ত হয় নিঃশ্বাস প্রশ্বাসের, সেই কারণে সাউন্ড হয়, তাহলে তার অবশ্যই এটার চিকিৎসা নেওয়া উচিত। এটার কিন্তু খুব ভালো চিকিৎসা বের হয়েছে। আবার অনেক সময় কিছু ডিভাইসও আছে, যেমন নাকে সেটি দিয়ে রাখলে নাকে হাই ফ্লো আপনার অক্সিজেন যেতে থাকে। এই হাই ফ্লো মানে আমরা যে ইদানিংকালে করোনা রোগীদের শ্বাসকষ্টের জন্য ব্যবহার করি এরকম কিছু না, শুধু ছোট একটা ডিভাইস আমরা নাকের ক্লিপের মতো দিয়ে রাখলে তার কিন্তু সেটা দিয়ে তার এই যে স্নোরিংটা বন্ধ হয়। আর যেটা যেটা হলো ডেফিনেটিভ চিকিৎসা হলো তার যে নেজাল পাথওয়েটা আছে, এই নেজাল পাথওয়েটাকে পরীক্ষা করে ইএনটি সার্জনরা কিন্তু এর রিকনস্ট্রাকটিভ সার্জারি করেন এবং এটা করলে অনেকে উপকৃত হন। তো আমি বলবো যে আর নাক ডাকার কারণে কিন্তু শরীরের অন্যান্য রোগও, অন্যান্য শারীরিক রোগের জটিলতাও হয়। যেমন নাক ডাকার কারণে হৃদরোগ এবং বিশেষ করে যাদের হাইপার টেনশন আছে এইগুলির সাথে, কারণ যেহেতু অক্সিজেন সাপ্লাইয়ের একটা ব্যাপার, যিনি নাক ডাকেন তার কিন্তু অক্সিজেন সাপ্লাই কম হয়, কারণ তার পাশে যে সমস্যা থাকে, মানে অক্সিজেন চলাচলের সমস্যা হয়। এই কারণে কিন্তু তার ব্রেন থেকে শুরু করে হার্ট, লাংস এবং তার যে অন্যান্য বড় অর্গানেও কিন্তু এর এফেক্ট পড়ে। এই কারণে তার চিকিৎসা নেওয়া উচিত। আর যিনি পাশে থাকেন তাকে অবশ্যই আরেকটি পদ্ধতি, এটা যদিও আপনি টুটকা পদ্ধতি হিসেবে ধরে নিতে পারেন, যেমন যার 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 পরীক্ষা নিরীক্ষা বা ডেফিনিটিভ চিকিৎসা করতে যদি দেরি হয় বা কারো সামর্থ্যের ব্যাপার আছে বা অন্যান্য জটিলতার কারণে চট করে হয়তো অপারেশন করে রিকনস্ট্রাকটিভ সার্জারি করা সম্ভব হয় না, তাদের জন্য একটি পরামর্শ হলো যিনি পার্টনার তিনি পরে ঘুমাবেন, যিনি নাক ডাকেন, সরি আমি যেটা বলতে চাচ্ছি যে যিনি পার্টনার তিনি আগে ঘুমাবেন এবং যিনি নাক ডাকেন তিনি পরে ঘুমাবেন। অ্যাকচুয়ালি ডিপ, যিনি কেউ গভীর ঘুমে থাকলে ওই নাক ডাকাটা বা ছোটখাটো সাউন্ড কিন্তু অনেক সময় আমাদের ডিস্টার্ব করে না ঘুমে। তাও মনে হয় এটাও কেউ চেষ্টা করে দেখতে পারেন যে তার পার্টনারটির আগে সে ঘুমিয়ে যাবে, তাকে বলা থাকবে যে আমি যখন ঘুমাবো তুমি শিওর হওয়ার পর তুমি ঘুমাতে যাবে। এটা এতটুকু স্যাক্রিফাইস তার করা উচিত যিনি নাক ডাকেন। আর আরেকটু মজার ব্যাপার, অনেকে দুষ্টুমি করে হয়তো পার্টনার নাক ডাকার অডিও বা ভিডিও করে রাখেন যে দেখো, কারণ যিনি নাক ডাকেন তিনি তো বুঝতে পারেন না, তাহলে এটা একটা এভিডেন্স থাকে যে এই যে দেখো তুমি কত জোরে শব্দ করে নাক ডাকো। এটা যদি তাকে দেখানো যায় তাহলে তার মধ্যে সচেতনতা আসবে, কিংবা কিছুটা এমপ্যাথিও আসবে যে আমার নাক ডাকার ফলে তোমার কষ্ট হচ্ছে, তাহলে সে তার স্বাস্থ্য সচেতন হবে এবং বিশেষ করে ওই পদ্ধতিটা অবলম্বন করতে পারে।
যে আমি ঘুমানোর আগ পর্যন্ত তুমি জেগে থাকবে এবং আমি ঘুমিয়ে গেলে তুমি তারপর ঘুমাবে, কারণ আমি ডিপ ঘুমে থাকলে হয়তো তোমার নাক ডাকাটা নাও শুনতে পারি। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর আইডিয়া আপনি দিলেন। এটার সাথে আরেকটা প্রশ্ন আসে যে অনেকে বলে যে ঘুমের ভিতরে হাঁটে, কিন্তু যিনি ঘুমাচ্ছেন বা যিনি হাঁটছেন তিনি কিন্তু এটা জানেনই না। তো এই বিষয়টা কি কোনো রোগ বা কিভাবে এটা থেকে জি জি প্রতিকার পাওয়া যায়? জি, এটা একটু আগেও আমি আলোচনার মধ্যে বলেছি যে স্লিপ ওয়াকার, হ্যাঁ এটা অবশ্যই একটা নাইট টেরর বলা যেতে পারে, মানে স্লিপ ডিস্টারবেন্স অবশ্যই একটি ঘুমের সমস্যাজনিত, এবং এটি খুবই ডেঞ্জারাস। যদি দেখা যায় যে অনেক সময় যে ব্যক্তি ঘুমের মধ্যে হাঁটেন সে হয়তো একাই বাসায় আছেন, তার হয়তো অবচেতন মনে অনেক সময় দরজা বা ঠিক মতো লাগানো হয়নি, বা তার যে কিচেনে হয়তো যে কাটিং যে অ্যাপারেটাস গুলি বা ধারালো জিনিসপত্রগুলি সামলিয়ে রাখা হয়নি, সে হয়তো এই হাঁটার ছলে সেগুলিতে সে, কারণ তার চোখ কিন্তু খোলা থাকলেও তার যে ব্রেনটা কিন্তু তার আমরা বলবো যে তার কিন্তু অ্যাওয়ারনেসটা থাকে না, উনি কিন্তু সাবকনশিয়াস লেভেলে থাকেন, অবচেতন মনে থাকেন, যার ফলে তিনি হয়তো একটা বড় অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারেন, অথবা এমন হতে পারে সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে বড় দুর্ঘটনার শিকার হতে পারেন। সেই কারণে তো আহ, যেটা স্লিপ ওয়াকার যারা, তার পার্টনারকে যদি বুঝতে পারে বা তার কাছের লোকজন কেয়ার গিভার যদি বুঝতে পারে সে আহ, ঘুমের মধ্যে ঘুম থেকে জেগে উঠে এরকম হাঁটে, তাহলে তার ওই মুহূর্তের করণীয় হলো যে ওই মুহূর্তে তাকে যদি মানে বাধা দেওয়া হয় বা তার ঘুম ভাঙিয়ে দেওয়া হয়, সে কিন্তু অস্বাভাবিক আচরণ করবে, কারণ সে তো ডিপ ঘুমে থাকে। তাকে যেটি করতে হবে, তার কেয়ার গিভাররা সচেতন ভাবে তাকে ফলো করবে যে কোনো বিপদ ঘটাতে যাচ্ছে কিনা। যদি যদি কোনো বিপদ না ঘটে, মানে এরকম বিপদ আপদ না ঘটে, তাহলে তাকে গাইড করে সে শুয়ে যাবে, কিছুক্ষণ পরে পরে কিন্তু সে আবার ঘুমিয়ে যাবে। আর অবশ্যই তার ডেফিনেটিভ চিকিৎসা করতে হবে। আমরা এটা বলি যে কারো যদি নন রেম স্লিপ অথবা গভীর স্লিপের সমস্যা থাকে, তিনি কিন্তু স্লিপ ওয়াকার বা তার এই যে ঘুমের মধ্যে হাঁটে। বিশেষ করে এটাও কিন্তু শিশুদের বেশি হয়। তো অনেক সময় শিশুকাল পার হয়ে গেলে যদি তার আর কোনো শারীরিক মানসিক বড় ধরনের রোগ না থাকে, তাহলে এটা অনেক সময় এমনিতেও সেরে যায়। এজন্য খুব বেশি ওরিড হওয়ার কিছু নেই, তবে ওই বিষয়গুলি সতর্ক থাকতে হবে, কারণ স্লিপ ওয়াকাররা দুর্ঘটনাও ঘটিয়ে ফেলতে পারে। ঠিক বলেছেন যে ওই সময়টাতে কেয়ার গিভারদের একটু সচেতনতাটা অবলম্বন করতে হবে। আপনার কথায় উঠে এসেছে যে শারীরিক বা মানসিক আর কোনো সমস্যা না থাকলে জি বয়সের সাথে সাথে বড় হওয়ার সাথে সাথে এটা আসলে রিকভার হয়ে যায়। তো এইখানটাতে একটু জানতে চাচ্ছিলাম যে আপনি অলরেডি বলেছেন যে ভাজা পোড়া বিষয়টা বলেছেন, যে তৈলাক্ত খাবার, আহ কোমল পানীয়, এই বিষয়গুলো প্লাস ইন্টারনেট আসক্তি, স্ক্রিনের ব্যাপারটা বলেছেন, যে এইগুলোর কারণে কিন্তু আমাদের ঘুমের সাইকেলটা আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাচ্ছে। এবং দেখা গেল যে রাত 4টার সময় ঘুমালাম, পরের দিন হয়তোবা দুপুর 2টার সময় উঠলাম। এই যে আমাদের একটা মানে রাতের বেলা ঘুমাচ্ছি না, দিনের বেলা যে ঘুমাচ্ছি, এই যে একটা লাইফ স্টাইলে একটা পরিবর্তন আসে। আসার ফলে আপনার কাছে কি মনে হয় যে এর ফলে কি আমাদের মানসিক সমস্যা হতে পারে? মানসিক কোনো রোগে আমরা আক্রান্ত হতে পারি? জি, অবশ্যই আমাদের স্লিপ সাইকেল চেঞ্জ হয়ে গেলে বা আমরা যদি স্লিপ হাইজিন মেনটেন না করি, একদিন 2 দিন 3 দিন এভাবে যদি আমরা আমরা দেরিতে ঘুমাই, বা দেখা গেল যে এক সময় সারা রাত জেগে থেকে আমরা দিনের বেলা ঘুমাই, তাহলে আমাদের মধ্যে এই যে আমরা বললাম যে সবচেয়ে কমন যে রোগটি হয় সেটা হলো অ্যাংজাইটি ডিসঅর্ডার। আমাদের মধ্যে অস্থিরতা কাজ করে, আমাদের মধ্যে দেখা যায় যে অ- অতি উদ্বেগ কাজ করে আমাদের। এই আপনি জানেন যে এই অ্যাংজাইটি ডিসঅর্ডারের কিন্তু কিছু শারীরিক শারীরিক সিমটম আছে, কিছু হুম। মানসিক সিমটম থাকে। যেমন মানসিক সিমটমের মধ্যে তার মধ্যে সবসময় একটা উদ্বেগ কাজ করবে, না জানি একটা কি হয়ে যায়, বা একটা ভয় ভীতিও কাজ করে অনেক সময়, এবং তার মধ্যে মনোযোগ কমে যায়, এবং অনেক সময় স্মরণ শক্তি কমে যায়, যেহেতু তারা কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারে না, তারা রেস্টলেস থাকে। সেই কারণে কিন্তু তাদের স্মৃতিটাও মনে হয় ইয়াং বয়সেও মনে হয় যে আমি ভুলে যাচ্ছি,
অনেকে এসে বলে যে ডাক্তার সাহেব আমার তো স্মৃতি কমে গেছে, আমি কালকে কি করব বা আমার বাজারে গিয়ে কি কি কেনা উচিত ছিল আমি অনেকগুলি ভুলে যাই। এই ধরনের কমপ্লেন তাদের নিয়ে আসেন। আরো যেটি হয় যে তারা কিন্তু অনেক সময় ডিসিশন নিতে পারেন না, মানে তারা সিদ্ধান্তহীনতায় ভোগেন অনেক সময়, এবং যার ফলে তার কনফিডেন্ট লেভেলটাও কমে যায় এবং আলটিমেটলি তারা কিন্তু ডিপ্রেসড হয়ে যান এবং তাদের কর্মক্ষেত্রে এবং স্টুডেন্টরা লেখাপড়ায় বা যারা চাকরি করেন তারা চাকুরিতে কিন্তু দিন দিন খারাপ করতে থাকেন। তো এটি গেল অ্যাংজাইটির ব্যাপার। আর আরেকটি যেটি হয় যে অনেক সময় কারো কারো কিন্তু এই পার্সোনালিটিতেও চেঞ্জ আসে, তার মেজাজটা খিটখিটে হয়ে যায়, যে কখনোই রেগে কথা বলতো না অফিস কলিগের সাথে বা পরিবারের সদস্যদের সাথে, সে হয়তো অল্পতেই রেগে যাচ্ছে বা তাকে কোনো কিছু স্বাভাবিক কিছু বলাই যাচ্ছে না, সে হয়তো চট করে রেগে যাচ্ছে এবং কোনো কিছু মনোযোগ দিয়ে শুনছে না এবং অল্পতেই রিয়েক্ট করে ফেলছে। এতে যেটা হয় ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা কিন্তু ব্রেকডাউন হয়। অনেক সময় এর থেকে ঝগড়াঝাটি লেগেই থাকে এবং খুব বেশি যদি হয়ে যায় অনেকের সাথে সামাজিক বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে যায়, তার সাথে মানুষজন মিশতে চায় না এবং তার সাথে অনেক সময় ঝগড়া ফাসাদ লেগে যাওয়ার কারণে এবং তার যে এই রাগ নিয়ন্ত্রণ না করার কারণে সে কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক সমস্যায় পড়ে যেতে পারে। এবং আরেকটি যেটি যে বড় সামাজিক সমস্যা বা বলবো যে বিশেষ করে যারা গাড়ি চালান, যাদের ঘুমের ডিস্টার্ব হয়, মানে বা যারা অনেক দিন ধরে ঘুমান না, তারা কিন্তু দিনের বেলা ঝিমুনি আসে তাদের এবং তাদের নিয়ন্ত্রণটা থাকে না। এবং প্রমাণিত অনেক গবেষণায় দেখা গেছে আমাদের যারা ড্রাইভার সাহেবরা আছেন বা স্বাভাবিক যারা নিজেদের গাড়ি চালান, যাদের ঘুমের সমস্যা আছে তাদের অ্যাক্সিডেন্ট বেশি হয়, কারণ তাদের তো মনোযোগটা থাকে না এবং তারা কনসেন্ট্রেট করতে পারে না। এবং এই ঘুমের সমস্যা না থাকার কারণে আমাদের যে বিচার বিবেচনা বোধ বা এই যে টাইমিং, তারপর দৃষ্টিশক্তি, অনেক কিছুই ব্যাহত হয় এবং যার ফলে অনেক সামাজিক এবং সমস্যায় পড়তে হয়। আরো একটি যেটা ব্যাপার সেটি হলো যে অ্যাংজাইটি ডিসঅর্ডার সাথে, সরি, আমি যেটা বলতে চাচ্ছি যে ঘুমের সমস্যার সাথে আরেকটি বিষয় জড়িত, সেটা হলো মাদকাসক্তি। অনেক সময় এটা হয়তো আগে থেকে জানা যায় না যে কেউ হয়তো স্বাভাবিক নিয়ম থেকে হঠাৎ করে তার দিনের বেলা ঘুমায়, রাতে জেগে থাকে। এই যে তার অভ্যাসের পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিন্তু অনেক মাদকাসক্তদের মধ্যে দেখা যায় এবং আমাদের ওই সিমটম বা তার এই যে আচার আচরণ দেখেও আমরা সন্দেহ করতে পারি যে সে মাদকাসক্ত কিনা বা তার চিকিৎসা প্রয়োজন। এবং অনেক সময় যাদের ঘুম হয় না তারা আরেকটি বদ অভ্যাস, যে আমাদের দেশে যেমন ওভার দ্য কাউন্টার ড্রাগস পাওয়া যায়, যেমন বিদেশে কিছু নির্দিষ্ট ড্রাগ প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না, কিন্তু আমাদের দেশে যেহেতু যেহেতু আইন আছে কিন্তু এর প্রয়োগটা সেভাবে নেই বা আমরা অসচেতন ভাবেই আমরা কিন্তু একটা দোকানে গিয়ে চাইলেই আমাদেরকে ঘুমের ওষুধ দিয়ে দেয়, সিডেটিভ। তো ঘুমের ওষুধের আহ, যার প্রয়োজন তাকে দিতে হবে প্রেসক্রাইব, মানে এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশনে অবশ্যই রোগী ওষুধ খাবেন তার প্রয়োজন মাফিক এবং নির্দিষ্ট ডিউরেশনে। আমরা বলি যে কখনোই 2 থেকে 4 সপ্তাহের বেশি একটানা খাবেন না, যেটি হলো যে বেনজোডাইজিপাইন গ্রুপের ওষুধ। তবে আজকে যেটা সৌজন্যে আজকের যে প্রোগ্রাম ফিল ফ্রেশ, এটি মেলাটোনিন, এটি অবশ্য এডিকটিভ ড্রাগ নয়। এটি আসার কথা যে এই ওষুধটি কিন্তু আমরা দীর্ঘদিন খেলেও আমাদের এডিকশন আসে না এবং ঘুমের কাজ হয়। তা আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষ ফার্মেসি থেকে ওষুধ নিয়ে যে খায় ঘুমের ওষুধ, এটা খাওয়ার ফলে যেটি হয় যে আপনি হয়তো আজকে একটা ওষুধ খেলেন ঘুম না হওয়ার কারণে, পরে যে আপনি আবার আপনার যদি স্লিপ হাইজিন ঠিক না হয় বা আপনার এই স্লিপ সাইকেলটা যদি ঠিক না হয়ে আসে, বায়োলজিক্যাল ক্লকটা যদি ঠিক না হয়, তাহলে আপনার দেখা যাবে যে পরের দিনও আপনি রাত জাগছেন এবং ঘুমানোর জন্য পরের দিন আপনার ডোজটা বাড়িয়ে দিতে হচ্ছে, অর্থাৎ একটা জায়গায় আপনি 2টা মেডিকেশন খেতে হচ্ছে এবং এর ফলে আপনি অতিমাত্রায় ওষুধের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছেন বা আমরা যেটাকে বলি ডিপেন্ডেন্স, এডিকশন। শুধুমাত্র এডিকশন কিন্তু এই যে অন্যান্য যে ড্রাগস গুলি আছে যেমন অ্যাম্ফিটামিন, অ্যালকোহল, তারপরে হেরোইন বা অপিওয়েড গ্রুপের যে ড্রাগস, এগুলি শুধু এডিকশন করে তা না। এই যে বেনজোডাইজিপাইন গ্রুপের ওষুধ যদি প্রেসক্রিপশন ছাড়া নিজে নিজেই কেউ এই ঘুমের সমস্যা বা
কেউ বলে যে আমার মন ভালো করার জন্য আমি খাই, বা আমার কষ্ট দূর করার জন্য আমি খাই। এগুলো যদি সেলফ ইনডিউসড কেউ যদি খেতে থাকে, তাহলে কিন্তু তার এই হেরোইন বা অ্যাম্ফেটামিন এডিকশনের থেকেও এটি কোনো অংশ কম নয়। সে কিন্তু এই সিডেটিভ এডিকশনের অনেক রোগী আমরা পাই। এই জন্য আমরা বলবো যে অবশ্যই ঔষধ, সেটা আপনি শুধুমাত্র প্যারাসিটামল বা কিছু ঔষধ আছে যেগুলি আপনি জানেন যে একটি বা দুটি খেলে আপনার উপকার হবে, তেমন ক্ষতি হয় না, সেগুলি আপনি খেতে পারেন। কিন্তু বিশেষ করে ঘুমের ওষুধ প্রেসক্রিপশন ছাড়া কখনোই খাবেন না। হ্যাঁ, ধন্যবাদ। ইদানিংকালে অনেকেই ধন্যবাদ আপনাকে। অনেকেই আবার ইউটিউব ঘেটে ঘেটে দেখছেন যে ঘুম না আসলে কোন কোন ওষুধটা খাওয়া যায়। যেমন আমারই একজন ক্লায়েন্ট বলছিলেন যে আহ, তার একটা ইস্যুস নিয়ে সে খুবই দুশ্চিন্তায় রয়েছেন। তো ঘুম কোনোভাবেই আসছে না। তো সে ইউটিউব থেকে খুঁজে খুঁজে বের করে একটা ঘুমের ওষুধ নিল, এবং সেটা সে প্রায় 10 থেকে 12 দিন ধরে খাচ্ছে। তো এইরকম ঘটনা কিন্তু অনেকেই করছে, এবং আমাদের শিক্ষিত সমাজই কিন্তু করছে। তো এইটার মারাত্মক যে হুমকি রয়েছে সেটা আপনি অবশ্যই তুলে ধরেছেন। এবং যেখানে আমরা ছিলাম যে ঘুম না হলে আমাদের মানসিক কি কি সমস্যা হতে পারে, জি। তো এই জায়গাটা আপনি তুলে ধরেছেন সুন্দর করে। একটু যদি তুলে ধরতেন যে মানসিক সমস্যার কারণে, মানসিক কোন কোন সমস্যার কারণে আসলে ঘুমের প্রবলেম হতে পারে। আপনাকে ধন্যবাদ। এটি বলার আগে আমি আরেকটু বলতে চাচ্ছি যে এই যে ঘুম হওয়ার জন্য বা আমাদের ঘুম ঠিক হওয়ার জন্য ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট কিন্তু আমরা একদম শেষ, লাস্ট লাইন অফ ট্রিটমেন্ট রাখি, যে লাস্ট অপশন। অ্যাকচুয়ালি এটার কিন্তু এটার ঘুম ভালো হওয়ার বা স্লিপ সাইকেল ঠিক হওয়ার জন্য এর প্রথম ম্যানেজমেন্টই হলো কিন্তু সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট। তার মানে আমাদের খুঁজে বের করতে হবে, আমরা যেটাকে কাউন্সিলিং বলতে পারি, যে কাউন্সিলিং এর মাধ্যমে বের হয়ে আসবে যে আসলে কি দ্বন্দ্ব, কি কারণে তার ঘুম আসে না। বা উনি ঘুমাতে যাবেন রাত্রিবেলা, তার মনে পড়লো একটি প্রবলেমের কথা, যে এই প্রবলেমটার সমাধানটা কিভাবে হবে। তাহলে আমরা যেটি বলবো, যে একটু গ্রসলি যে পরামর্শটা দিই, সেটি হলো যে আপনি ওই মুহূর্তে ওই প্রবলেমটি লিখে রাখুন, যেটা আমি কালকে এটি নিয়ে আমার ঘুমের সময়টা পার হয়ে যাক, আমি সকালবেলা এটা নিয়ে বসবো। এই ধরনের কিছু আমরা স্লিপ ডায়েরি রাখতে পারি, কি কি কারণে আমার ঘুম আসছে না। এবং সেটি কোনো সাইকোলজিস্ট বা কাউন্সিলরের কাছে গেলে তারা কিছু টেকনিক আপনাকে শিখিয়ে দিবেন বা আপনাকে প্র্যাকটিস করাবেন, যার ফলে কিন্তু আপনি নন ফার্মাকোলজিক্যাল, অর্থাৎ ঔষধ ছাড়াও অনেক সময় ঘুমের এই যে সাময়িক যে ঘুমের সমস্যাগুলি হয়, এগুলি সমাধান হয়ে যায়। আর বিশেষ করে যেই অন্তর্নিহিত কারণ বা ইন্টারপার্সোনাল ইস্যুর কারণে আপনার যে বায়োলজিক্যাল ক্লক, সেটা ঘুম, খাওয়া, আপনার রেস্ট নেওয়া, আপনার যে দৈনন্দিন রুটিন লাইফ হ্যাম্পার হয়ে যাচ্ছে, সেগুলি কিন্তু কাউন্সিলিং, সাইকোলজিক্যাল টিপস এর মাধ্যমে বা সাইকোলজিক্যাল সাপোর্টের মাধ্যমেও কিন্তু সেগুলি সমাধান হয়ে যায়। আর আনলেস যদি এগুলির পরেও সমাধান না হয়, আপনার ডেফিনেটিভ কোনো ডায়াগনোস্টেবল মানসিক রোগ থাকে, তার অবশ্যই সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিয়ে, সেটা ফার্মাকোলজিক্যাল এবং সাইকোলজিক্যাল দুইটা পরামর্শ নিয়ে আপনার সেই সমাধান করলে এই ঘুমটা কিন্তু একটা, আমরা বলবো যে একটি উপসর্গ মাত্র, একটি ইন্ডিভিজুয়াল রোগ খুব কম লোকেরই হয়। এটা স্লিপ ডিসঅর্ডার নামে ইনসমনিয়া একটা ডিজিজ আছে, বাট আমরা এই যে আপনি যে প্রশ্নটি করেছেন, যে অনেক মানসিক রোগেই কিন্তু ঘুমের সমস্যা হয়। তা আমরা যদি বড় ধরনের মানসিক রোগ, যেমন সিজোফ্রেনিয়ার কথা বলি, যে রোগটিতে আমাদের ভুল চিন্তা হয়, আমরা ভুল আচরণ করি, আমরা ভুল কিছু বিশ্বাস করি এবং সমাজ থেকে দূরে সরে যাই। হ্যাঁ, সবাই আমাদের যাদের এই রোগ হয় তাদেরকে সবাই দূরে ঠেলে দেয়, তাদের আচার আচরণ অদ্ভুত ধরনের হয়। তো এই সিমটম গুলি যে সিজোফ্রেনিয়ার, আমি সংক্ষেপে বললাম, যে আমরা অন্যদিন এই বিষয়ে আলোচনা করব। তো এই সিজোফ্রেনিয়ার কিন্তু প্রথম সমস্যায় নিয়ে আসে মানুষ, যে এ তো সারা রাত জেগে থাকে, ঘুমায় না, সারা রাত কি জানি বিড়বিড় করে বলতে থাকে বা কথা বলতে থাকে এবং রাগান্বিত হয় এবং সে ঘুমায় না। ডাক্তার সাহেব, ওর ঘুমটা ঠিক করে দেন, তাহলে ও ভালো হয়ে যাবে। অনেকের এ ধরনের একটা আশা নিয়ে আসে আর কি, আমাদের কাছে বলেও। তা আসলে অ্যাকচুয়ালি তার কারণ ঘুম না হলে তো শুধু যে ব্যক্তির ঘুম হয় না তার যে কষ্ট, তার থেকে তার আশেপাশের যে লোকজন তাদের কিন্তু বেশি কষ্ট। কারণ হয়তো সে রাত জেগে এটা ওটা করতে থাকে, লাইট জ্বালিয়ে রাখছে, সে টিভি দেখছে, সে কিছু একটা করছে, আনপ্রোডাক্টিভ কিছু একটা করছে।
তাতে পরিবারের অন্যান্য সদস্যদের কিন্তু ঘুমের ব্যাঘাত হয়, তাদের পরিবারে অশান্তি তৈরি হয়। এই কারণে সিজোফ্রেনিয়া রোগীদের ঘুমের সমস্যা হয়। আর বাইপোলার ডিসঅর্ডারের মেনিয়াতে বলাই আছে যে তাদের 2-3 ঘন্টা ঘুমালেই নাকি তাদের আর ঘুম প্রয়োজন নেই। কোনো বাইপোলার ম্যানিক আমরা যেটাকে বলি যে নিজেকে খুব বড় মনে করে, বেশি কথা হুম বলে, হ্যাঁ, তারপর বেশি খরচ করতে চায়, কিন্তু তাদের যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি ঘুমান না কেন, আপনি তো 2-3 ঘন্টা ঘুমাচ্ছেন, তারপরেও সকালবেলা আপনি অনেক কাজ করতে যাচ্ছেন, আপনার কি ঘুম পায় না? তখন সে কিন্তু বলে যে না, আমার 2-3 ঘন্টা ঘুম হলেই চলে, আর আর আমার না ঘুমালে কোনো ক্লান্তি বোধ হয় না। এটা একটা বাইপোলার ম্যানিক ডিসঅর্ডারের একটি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, যে ডিক্রিজ নিড ফর স্লিপ। তাদের ঘুমের প্রয়োজন উনি বোধ করেন না, কিন্তু ওনার যারা আশেপাশে আছেন, যারা কেয়ার গিভার আছেন, তারা কিন্তু তার যে এই অস্বাভাবিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে তারা ডাক্তারের কাছে এসে বলেন যে ডাক্তার সাহেব, ওনার ঘুমটা ঠিক করে দিন, তাহলেই সে ভালো হয়ে যাবে। এরকম বাইপোলার ডিসঅর্ডারের ঘুমের সমস্যা হয়। আর মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে এটা তো হুম বলাই আছে যে বায়োলজিক্যাল যে সিমটমের মধ্যে ঘুমের ডিস্টারবেন্সটা হয়। বেশিরভাগ ডিপ্রেসিভ ডিসঅর্ডারের পেশেন্টদের ঘুম আসে না, বা ঘুমোতে দেরি হয়, বা তাড়াতাড়ি ঘুমিয়ে গেল মাঝরাতে ঘুম ভেঙে যায়, মানে তারা তাড়াতাড়ি উঠে যায়। তবে কিছু কিছু মানুষের কিন্তু আবার এই ডিপ্রেশনে, অ্যাটিপিক্যাল ডিপ্রেশনে বেশি বেশি ঘুম পায়। তাদের যেমন হুম বেশি বেশি খেতে ইচ্ছে করে, অল্প কিছুক্ষণ পর পর সারা বিঞ্জ ইটিং বলে বলা হয় তাকে, যে তার খেতে ইচ্ছে করে, মানে তার কিছু ভালো লাগছে না, তাহলে আমি একটু বার্গার খাই, কিছুক্ষণ পরে আবার তার একটু অন্য কিছু খেতে, বিস্কুট খেতে ইচ্ছে করলো, তারপর একটু কফি খেতে ইচ্ছে করলো। এগুলি খেয়ে সে আনন্দ খোঁজার চেষ্টা করে, এবং এরকম খাওয়ার বিষয়টা যেমন বেড়ে যায়, ঘুমের ব্যাপারটাও, যে সে বসে বসেই ঘুমাচ্ছে, বা একটু শুলেই ঘুম এসে যায়, বলে যে আমার তো শুধু ঘুম পায়, এরকমও আছে। এবং একটা রোগ আমরা বলতে পারি এই প্রসঙ্গে, মনে পড়ে গেল, যেটা হলো নার্কোলেপসি। এটা কিন্তু আমরা আজকে ঘুম কম হওয়া নিয়ে চিন্তিত, আর যার নার্কোলেপসি তার কিন্তু, যা স্লিপ প্যারালাইসিসও বলা হয় এটাকে, তার কিন্তু আবার ঘুম ছাড়ানোর তাগিদ, মানে তাকে তার সব সময় ঘুম পেয়ে বসে। সে হয়তো অফিসে কোনো মিটিং এ আছে, হঠাৎ করে তার ঘুম চলে আসছে, এবং সে ধুম করে টেবিলে তার মাথাটা পড়ে গেল, বা হাত পা ছেড়ে দিল, এরকম অকওয়ার্ড পজিশনে পড়ে যায়। এটাকে আমরা বলি যে নার্কোলেপসি। তার কিন্তু তখন আবার ঘুম তাড়ানোর চিকিৎসা দিতে হয়, তার মানে দিনের বেলা যেন সে না ঘুমায়, রাতে ঘুমায়, এটা হয়। আরো কিছু মানসিক রোগ আমরা একটু আগেই যেগুলি বললাম, যে অল টাইপস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেমন জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারে ঘুমের প্রবলেম হয়। তারপর কিছু আছে ফোবিক ডিসঅর্ডার, তার মধ্যে সবসময় অজানা আতঙ্ক কাজ করে, যেহেতু তার রাতে ভয়টা বেশি হয়, সে ঘুমাতে পারে না। তারপর অনেক সময় প্যানিক ডিসঅর্ডার, তাদেরও ঘুমের সমস্যা হয়। তারপর আছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, অনেক পুরনো কোনো স্মৃতি তার মনে পড়ে যায়, রাতে শুলেই তার ভয়াবহ, যেমন ধরুন রানা প্লাজার যারা সার্ভাইভার, তারা হয়তো ওই স্মৃতিটা তার অনেক কয়েক বছর হয়ে গেছে, কিন্তু সে এখনো যখন ঘুমাতে যায়, তার সেই মানে সেই বিল্ডিং কলাপস হওয়ার যে দৃশ্যটা তার মনে পড়ে, বা পাশের একজন কি আত্মচিৎকার করছিল, বা তার কি কষ্ট হচ্ছিল, এই বিষয় এরকম। যারা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভোগে, তাদেরও ঘুমের সমস্যা হয়। আর বিশেষ করে ঘুমের সমস্যা সবচেয়ে বেশি হয় যারা নেশাগ্রস্ত, মানে সাবস্টেন্স অ্যাবিউজ ডিসঅর্ডার, তারা কিন্তু এই তারা দিনের বেলা ঘুমায়, রাতে জেগে থাকে। এই যে রাতে জেগে থাকতে থাকতে যখন তারা নেশা ছেড়েও দেয়, তাদের হয়তো বা ফিজিক্যাল উইথড্রয়াল, বা নেশা না নিলে শারীরিক কষ্টটা দূর হয়ে গেছে, কিন্তু তার যে ঘুম, সেই ঘুম আর আসে না। তারা আমাদের কাছে 1 বছর 2 বছর ধরে এই ঘুমের সমস্যায় ভুগতে থাকে। তো সাবস্টেন্স অ্যাবিউজ ডিসঅর্ডার যারা ভোগেন, যেমন বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত যারা, তাদেরও ঘুমের সমস্যা হয়। এবং আরো বিশেষ করে বাচ্চাদের একটি রোগ, অটিজম, এই অটিস্টিক চিলড্রেনদেরও কিন্তু ঘুমের সমস্যা হয়। তাদের রাতের বেলা তারা জেগে থাকে, এবং তারা অস্থির হয়ে থাকে, ছোটাছুটি করে, তাদের যে ঘুমাতে হবে তাদের এই সেন্সটাই আসে না, বা তাদেরকে ঘুম আসেও না। এদের নিয়েও আমাদের যারা বাবা মা আছেন তারা সমস্যায় পড়েন, এবং আমাদের কাছে এসে বলেন যে আমার ছেলেটা বা আমার মেয়েটা ঘুমাচ্ছে না, এবং সে তার এই অস্বাভাবিক আচরণের সাথে রাত্রে ঘুমের সমস্যাটা ব্যাপক বা প্রকট আকারে দেখা দেয়।
আমার মনে হয় এই সাইকিয়াট্রিক ডিসঅর্ডার গুলি, অল টাইপস অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডারেই ঘুমের সমস্যা হয়। জি, ধন্যবাদ। এবং আপনি এটার সাথে সমাধানটাও অনেকটা তুলে ধরেছেন, যে শুধু যে ওষুধের মাধ্যমে এর সমাধান তা না। যদি কোনো দ্বন্দ্ব, কোনো সমস্যা, মানসিক বিষয়গুলো যদি আসলে জড়িত থাকে, যে হয়তোবা তার কর্মস্থলের সমস্যা, দাম্পত্যের সমস্যা, বা পার্সোনালি কোনো একটা বিষয়ে খুবই দ্বন্দ্বের ভিতরে রয়েছে, তখন কিন্তু দুশ্চিন্তা তার ভিতরে আসে, হতাশা তার ভিতরে আসে, এবং ওই বিষয়টা থেকে কিন্তু আসলেই আমাদের ঘুমে একটা সমস্যা হয়ে যায়। তো তখন সাইকোথেরাপি বা কাউন্সিলিং সেবাটার মাধ্যমে কিন্তু আহ, ঘুমের এই জায়গাটাতে দ্বন্দ্বটা নিরসন হলেই কিন্তু আবার আগের মতো লাইফস্টাইলটা পরিচালনা করা যায়। কিন্তু যখন এটা আসলে চরম পর্যায়ে চলে যায়, তখন কিন্তু আসলে ওষুধের প্রয়োজনটা হয়ে থাকে, এবং যেটা মনোরোগ বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা আসলে দিয়ে থাকেন এই ড্রাগটা। তো এখানে একটা প্রশ্ন ছিল যে অনেক ছাত্রছাত্রীরাই দিনের বেলা না পড়ে তারা রাত জেগে পড়ে, এবং তারা মনে করে যে রাত জেগে পড়লে রাতে নীরব পরিবেশ, আমার পড়াটা ভালো হচ্ছে। এটা কি আসলে তার জন্য যথাযথ হচ্ছে কিনা, এটা সম্পর্কে যদি একটু সচেতনতা তৈরি করুন। জি, এটা ইদানিং কালের, যেমন আমরাও যখন স্টুডেন্ট ছিলাম, আজ থেকে 25-30 বছর আগে, আমরা স্কুল কলেজে পড়তাম যখন, সেই সময়টাও কিন্তু আমাদের বাবা মা আমাদেরকে বলতেন যে তোমরা সন্ধ্যাবেলা পড়তে বসো, রাত 9টার মধ্যে খেতে হবে, 10টায় মাস্ট ঘুমাতে হবে। এবং সকাল যারা নামাজ পড়েন তারা তো ফজরের সময় ওঠেন, বা অন্যান্য ধর্মাবলম্বীর যারা এই ওয়ার্শিপ করেন তারা উঠতেন, তারা ফ্যামিলিয়াল ভাবে ওঠেন। এটা অভ্যাসগত ভাবে পারিবারিক কালচারের মাধ্যমে এটা হয়ে যায়। আবার অনেকে আছেন যে আহ, যে স্কুল হয়তো 8টায়, সে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে বা না খেয়ে ঘন্টাখানি পড়াশোনা করে তারপর নাস্তা করে সে স্কুলে যাবে। সেটা ছিল আগের দিনের রুটিন। আমার তো মনে হয় যে আগের দিনের এই রুটিনটাই হেলদি ছিল। এখন বর্তমানে বিভিন্ন শিফটে পড়াশোনা হয় স্কুলের, যেমন বিভিন্ন ছাত্রছাত্রী বেশি হওয়ার কারণে মর্নিং, ডে, ইভেন ইভিনিং। তো আর আমাদের ছেলেমেয়েরা যেটা মনে করে যে হ্যাঁ, আমি সারাদিন স্কুল বা বিভিন্ন কাজকর্ম করে এবং বাসায় 10টা পর্যন্ত টিভি আড্ডা দিয়ে আমি খাওয়া দাওয়া করে রাত্রে পড়তে বসবো। এটা অবশ্যই আনহেলদি একটা প্র্যাকটিস। কারণ আমরা যে বলেছি যে সাইন্টিফিক্যালি আমাদের যে মানে রাত্রিবেলা আমাদের ঘুমাতে হবে কি কারণে, আমি এর আগেও বলেছি যে আমাদের হরমোন নিঃসরণ হয়, আমাদের ব্রেইন এবং আমাদের যে বডি, এই দুইটার যে রেস্টোরেশন বা এর যে সঠিকভাবে কাজ পরিচালনা বা এর যে রেস্টের প্রয়োজন আছে। আপনারা জানেন যে একটা বাসের ইঞ্জিন সারাদিন চলার পরে সেটা কিন্তু কিন্তু সেটা কিন্তু বলে যে ড্রাইভাররা বলে যে গরম ইঞ্জিন গরম হয়ে গেছে, বা এটা যে কোনো সময় বাস্ট হতে পারে। সেরকম যদি আমরা চিন্তা করি, আমাদের হিউম্যান বডি তো একটা ইঞ্জিনের মতোই। আমাদের সৃষ্টিকর্তা এটার নির্দিষ্ট একটি, এটার হাফ লাইফ দিয়েছেন, এটার কার্যকারিতা দিয়েছেন, এবং এটার যে নির্দিষ্ট সময়ে এটা সুইচ অন অফ এর মতো ব্যাপার, যে আমাদেরকে একটা সময় অফ হতে হবে। আমরা দিনে কাজ করি যেহেতু, বা দিনে আমরা কেউ কাজ না করলেও আমরা অ্যালার্ট থাকি, দিনে সবাই কাজ করে, সবকিছু খোলা থাকে। তো রাতের বেলাটা হলো এই কাম কোয়াইট থাকা বা আমাদের এই অর্গানগুলিকে রেস্ট দেওয়ার সময়। এবং এই কারণে আমাদেরকে অবশ্যই রাত এবং গভীর রাতের ঘুম না হলে কিন্তু আমাদের অনেকে বলে যে আমার সকাল থেকে ঘুমাবো আমি, কিন্তু এই যে গভীর রাতের ঘুম না হলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল সাউন্ড স্লিপটা হয় না, আমাদের এই যে মনের যে পিসফুলনেসটা আসে না, এবং আমাদের অর্গানগুলিও সঠিকভাবে পরিচালিত হয় না। আর আরেকটি বিষয়, তা কোনো ছাত্র সে হয়তো একাডেমিক্যালি ভালো রেজাল্ট করলো, রাত্রে সে অনেক পড়াশোনা করে একাডেমিক্যালি ভালো রেজাল্ট করলো, কিন্তু তার মধ্যে যে একটা বদভ্যাস গড়ে উঠলো, সেটা যদি তার কর্মক্ষেত্রে যখন সে যাবে, তাকে তো হুম। অবশ্যই সকালবেলা অফিস করতে হবে, কিংবা সকালবেলা তার কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যেতে হবে, সে যে পেশাতেই থাক না কেন। তাহলে তার যে এই যে ছাত্র জীবনের যে অভ্যাসটা হবে, সেটা তার পরবর্তীতে পেশাগত জীবনে হ্যাম্পার হবে অবশ্যই। কারণ সে আর কুলিয়ে উঠতে পারবে না, সে হয়তো অফিসে যেয়ে ঘুমাবে সকালবেলা, বা কলেজে বা ইউনিভার্সিটিতে, বা সে যেখানেই কাজ করুক, বা ব্যবসা প্রতিষ্ঠানে। তখন একটা তার ব্যবসা, তার কিন্তু পার্সোনাল লাইফ হ্যাম্পার হবে, সোশ্যাল লাইফ হ্যাম্পার হবে, এবং এটা কিন্তু অশোভনীয় বা
অশোভনীয় আচরণও হবে, যে সবাই কাজ করছে, সে ঘুমাচ্ছে, টেবিলে মাথা দিয়ে ঘুমাচ্ছে, বা ইম্পর্টেন্ট মিটিং এর সময় সে ঝিমুচ্ছে, একটা এম্বারেসিং সিচুয়েশনে সে পড়বে। এই কারণেই এই প্র্যাকটিসটা করতে দেওয়া যাবে না। হয়তো ম্যাক্সিমাম 11টা আমরা বলি, যে কারণ আমাদের ঘুমোতে গেলেও 15 মিনিট থেকে 30 মিনিট আমাদের কারো কারো ব্যক্তি বিশেষে এটা পরিবর্তন হয়, এই সময়টা লাগে ঘুমানোর আগে। কারণ আমরা চট করে আমরা বিছানায় গেলেই আমাদের কিন্তু চট করে ঘুম আসে না, আমাদের কিছুক্ষণ শুয়ে থাকতে হয়, আমাদের বডি রেস্ট নিতে নিতে একটা সময় আমরা ঘুমিয়ে যাই। তো এই কারণে আমাদের এই রুটিন লাইফটার কোনো বিকল্প নেই, যে নির্দিষ্ট সময়ে, এবং অবশ্যই আমরা আর্লি ঘুমাতে যাব এবং আর্লি ঘুম থেকে উঠবো, যে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। এই যে কথাগুলি, এগুলি কিন্তু আমরা পড়ে এসছি, আমাদের বাচ্চা কাচ্চারা পড়ছে, আমাদের বাবা মারা পড়েছেন। এই যে কথাগুলি কিন্তু খুবই পুরনো মনে হলেও এই কথাগুলি কিন্তু সারা জীবনের জন্য এটা শিক্ষা, এবং এগুলি কিন্তু হেলদি। আমরা যে প্রবাদ প্রবচনগুলি পড়ে এসছি, এগুলি কিন্তু এই প্র্যাকটিক্যাল বা সাইন্টিফিক ভাবেই কিন্তু তৈরি হয়েছে, যা আজও কিন্তু এটার মানে এটার আবেদন আছে এই কথাগুলি। এজন্য আমরা বলবো যে আমাদের অবশ্যই একটা নিয়মতান্ত্রিক ভাবে আমাদের লাইফস্টাইলটাকে পরিচালিত করতে হবে, তাহলে আমরা শারীরিক মানসিক ভাবে সুস্থ থাকবো এবং জীবনে উন্নতি করতে পারবো। জি, ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। এর সাথে আরেকটা প্রশ্ন আপনাকে একটু করতে চাচ্ছি, যে মানসিক ব্যাপারটা আপনি তুলে ধরলেন পুরোপুরি ভাবে, শারীরিক কি কি সমস্যার কারণে ঘুমের সমস্যা হতে পারে? সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে আমাদেরকে প্রশ্ন রাখতে পারেন ঘুম সম্পর্কে। জি, ধন্যবাদ। আমাদের দেশের 90% মানসিক কৃষিকাজের উপর নির্ভরশীল। তো তারা যে সমস্যাটা নিয়ে আসে, যে তাদের শরীরে নানা অংশে ব্যথা বেদনা, মানে বিভিন্ন ধরনের ব্যথা বেদনা, কষ্ট, মাসেল ক্র্যাম্প যেগুলোকে আমরা বলি, বিভিন্ন ধরনের পেইন নিয়ে তারা আসে। মানে বা আমরা বলি যে বিভিন্ন ধরনের পেইন ডিসঅর্ডার বা পেইন রোগে যারা ভুগেন, তাদের কিন্তু ঘুমের সমস্যা হয়। সেটা কিন্তু যেহেতু রাত্রিবেলা যখন মানুষ কাজ করে, কাজের মধ্যে থাকে, আমাদের মাসলগুলি ওয়ার্কিং থাকে, তখন কিন্তু আমরা ব্যথাটা টের পাই না। যখনই আমরা ঘুমোতে যাই, যাদের এই পেইন ডিসঅর্ডার আছে, যারা যখনই আমরা বিছানায় যাই বা আমরা স্থির থাকি বা চুপচাপ থাকি, সেই সময় ব্যথা শুরু হয়, এবং তাদের এই ব্যথার কারণে ঘুমের ডিস্টার্ব হয়। এটা এই ধরনের পেইন ডিসঅর্ডার যাদের আছে। আর বিশেষ করে যারা আরো ক্রনিক কিছু ডিজিজে ভোগেন, যেমন আপনি জানেন যে আমাদের দেশেও এবং বিশ্বের অনেক দেশে একটি কমন মেটাবলিক ডিসঅর্ডার হলো ডায়াবেটিস। এই ডায়াবেটিসে কিন্তু এই ডায়াবেটিস কে বলা হয় যে মাদার অফ দ্য অল ডিজিজেস। এই ডায়াবেটিস হলে আমাদের শরীর থেকে পা পর্যন্ত অনেক অঙ্গ প্রত্যঙ্গেই এর প্রতিক্রিয়া হয়, বা এর পার্শ্ব প্রতিক্রিয়া বা দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়াগুলি হয়, কমপ্লিকেশন হয়, জটিলতা হয়। তার মধ্যে ঘুমও একটি সমস্যা, তারাও কিন্তু ঘুমের সমস্যায় ভোগেন। আর যারা হার্ট ডিজিজে ভোগেন, তা আপনারা জানেন যে পৃথিবীতে মৃত্যুর হার কিন্তু হার্ট ডিজিজে বেশি সব থেকে। হার্ট আমাদের একটি প্রধান অঙ্গ, অর্গান। তো এই হার্ট ডিজিজের যদি অনেক বড় ধরনের হার্ট ডিজিজ হয়, ইসকেমিক হার্ট ডিজিজ, মানে হার্টের রক্ত সাপ্লাই কমে যাওয়া, বা এখানে আমরা যেটাকে বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন, কোনো রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার ফলে কোন একটি অংশ যদি অকেজো হয়ে যায় হার্টের, তো এইসব রোগে যারা ভোগেন তারা রিকভারি হন, ওষুধ খেতে হয় দীর্ঘদিন ধরে, দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয়, এবং তাদের মধ্যে একটি চিন্তা কাজ করে যে আমি কবে জানি হার্ট আমার অ্যারেস্ট হয়ে আমি মারা যাই, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যাই। এই যে ভয় ভীতি, এই হার্ট ডিজিজের কারণে এই রোগটার মানে এই রোগের কারণেও কারো ঘুমের সমস্যা হয়, আবার রোগের যে পার্শ্ব প্রতিক্রিয়া বা জটিলতার কথা চিন্তা করেও মানুষের ঘুমের সমস্যা হয়। আরো যারা ক্রনিক কিডনি ডিজিজে ভোগেন, তারপর যারা যারা বিভিন্ন ধরনের, আগেও বলেছি, আর্থ্রাইটিসে ভোগেন, এবং বিভিন্ন ধরনের এবং ক্রনিক যে আমাদের অর্গানগুলি আছে, যেমন ক্রনিক লিভার ডিজিজে ভোগেন, এই রোগীগুলিরও
ঘুমের সমস্যা হয়। আরেকটি বিশেষ কমন একটি রোগে ঘুমের সমস্যা হয়, যেটি হলো যারা স্মোকার। আপনি জানেন তাদের নানা ধরনের লাংস ডিজিজ হয়, যেমন কারো ব্রঙ্কিয়াল অ্যাজমা আগে থেকেই থাকে, তারা যদি স্মোক করে তার এটা বেড়ে যায়। আবার কারো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, আমরা ব্রঙ্কাইটিস নামে যেটি বহুল প্রচলিত, তাদের কি হয়, তাদের ঘন ঘন কাশি হয়। তারা স্মোকার এবং তাদের ঘন ঘন কাশি হয়, রাত্রিবেলা কিন্তু কাশিটা বেড়ে যায়। এই ঘন ঘন কাশি হওয়ার কারণেও তাদের ঘুমের ব্যাঘাত হয় এবং তারাও ইনসোমনিয়াতে ভুগে থাকেন। আমার মনে হয় এই ধরনের এবং আরো কিছু ক্রনিক, যেমন ক্যান্সার, যাদের ক্রনিক এবং আমরা বলবো যে একটি ডিভাস্টেটিং ডিজিজ, বা যেগুলি মর্টালিটি যে সব রোগের বেশি, মানে মৃত্যু ঝুঁকি যে রোগগুলির বেশি, জটিলতা বেশি, এই ধরনের রোগে যারা ভোগেন তাদেরও কিন্তু ঘুমের সমস্যা হয়। আর বিশেষ করে আরেকটি বোধহয় আমরা যেটা, যে আমাদের যারা প্রেগনেন্ট মাদার আছেন তাদের কিন্তু ঘুমটা বেশি দরকার, আমরা অ্যাডাল্ট যারা নর্মাল পারসন তার থেকেও। কারণ হলো, আর মেয়েদের বিশেষ করে, আমি যদি এখানে ছেলে মেয়ে আমরা ব্যক্তি হিসেবে ছেলে মেয়ের কথা চিন্তা করি, তাহলে ছেলেদের থেকে মেয়েদের অন্তত 1 ঘন্টা বেশি ঘুমানো উচিত। কারণ হলো তাদের ফিজিক্যাল এবং মেন্টাল, এই যে তাদের ওয়ার্কআউটটা বেশি, তারা ঘরও সামলান, বাইরেটাও সামলান, তারা বাচ্চা কাচ্চা সামলান। এইসব কারণে তার যেহেতু অ্যাক্টিভিটি বেশি, ব্রেন অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি, তাহলে তার রেস্টও বেশি প্রয়োজন এবং ঘুমও বেশি প্রয়োজন। এজন্য তাদের 1 ঘন্টা অন্তত বেশি ঘুমানো উচিত। জি, ধন্যবাদ। এই প্রশ্নটা আমার ছিল, প্রশ্নটা আসার আগে আপনি প্রশ্নটা নিয়েছেন, ধন্যবাদ। আমাদের কয়েকজন দর্শক শ্রোতা আমাদেরকে কিছু প্রশ্ন করেছেন, প্রশ্নগুলো আপনি এসবি সিদ্ধার্থ বলেছেন, কম সাইড ইফেক্ট যুক্ত স্লিপিং পিল কোনটা যাতে এডিকশন হয় না? ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কম সাইড ইফেক্ট যুক্ত 1 নাম্বার যদি আমরা বলি, তাহলে আজকে যেই ওষুধটার সৌজন্যে আজকে আমাদের এই প্রোগ্রাম, সেটা হলো আপনি এই মেলাটোনিন, একটি ন্যাচারাল হরমোন, এটা ফিলফ্রেশ নামে পাওয়া যায় বাজারে। এটি যদি আপনি 1-2 সপ্তাহ, 1 মাস, 2 মাসও খান, এটা হলো ঘুমের সমস্যার ব্যাপকতা ভেদে আমরা ডোজিংটা ঠিক করে দিই। সেই ক্ষেত্রে এইটির কিন্তু এডিকশন কম, বা নাই বললেই চলে, এটা ডিপেন্ডেন্স করে না। আর কিছু নিউয়ার বেনজোডাইজিপাইন গ্রুপের ওষুধ আছে, যেমন জেলেপ্লন, জলপিডেম বা জপিক্লন, জপিক্লন, এগুলির কিন্তু যে ডিপেন্ডেন্সি বা এডিকশন, যে এই ওষুধটা ছেড়ে দিলে আর ঘুম হবে না, বা এটাকে আবার খেতেই হবে বা ডোজ বাড়াতেই হবে, এই প্রবণতাগুলি কম। তবে তারপরেও আমরা বলবো যে যে কোনো সিডেটিভ কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, এবং অবশ্যই 2 থেকে 4 সপ্তাহ খাওয়ার পর স্লোলি টেপার করে, অর্থাৎ আপনি দুটো করে খেতেন, 15 দিন পরে একটা করে খাবেন, 7 দিন পরে অর্ধেক করে খাবেন, তারও 7 দিন পরে 4 ভাগের 1 ভাগ করে খেয়ে এটা স্লোলি বন্ধ করে দিবেন, তাহলে আপনার ডিপেন্ডেন্সিটা হবে না। আর আমরা ওষুধের আগে প্রথমেই আপনার ওষুধ অপশনে যাবেন না, নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, অর্থাৎ সাইকোথেরাপি, কাউন্সেলিং, স্লিপ হাইজিন, আপনার ডায়েটারি হ্যাবিট, আপনার যে ডেইলি এক্সারসাইজ, এই যে হেলদি যে আপনার বিহেভিয়ার এবং হেলদি যে প্র্যাকটিস গুলি আপনি চালিয়ে যাবেন, তারপরে ফেল হয়ে গেলে লাস্ট অপশন হিসেবে ওষুধের কথা চিন্তা করবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ। সুমন পাটোয়ারি নামের একজন দর্শক শ্রোতা আমাদেরকে লিখেছেন, স্যার আমার রাতে ঘুম হয় না, সেজন্য মাথা গরম হয়ে থাকে, তাই মাথা ঠান্ডা রাখার জন্য ভ্যালেক্স সিআর 300 mg 25 খাচ্ছি কন্টিনিউ, না খেলে ঘুম হয় না, মাথা গরম হয়, এই ওষুধ কন্টিনিউ খেলে কোনো সমস্যা হবে কিনা প্লিজ স্যার সমাধান বলেন। আচ্ছা, আপনার তো ওষুধের কথা বলেছেন, আর সমস্যা দুইটির কথা বলেছেন, যে আপনার ঘুম হয় না এবং মাথা গরম। অ্যাকচুয়ালি আপনাকে এই দুটি ওষুধ দেওয়ার আগে অবশ্যই ডায়াগনোসিসটা করে নিতে হবে। আমাদের আগে জানতে হবে যে আপনি কোনো ধরনের মুড ডিসঅর্ডারে ভুগছেন কিনা। সেটি হয়তো আপনাকে প্রশ্ন করার সুযোগ এই মুহূর্তে নেই, তো আপনি অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেবেন।
এবং আপনার এই মাথা ঠান্ডা রাখার জন্য কিন্তু ওষুধ খেয়ে যেতে হবে এমন কোনো মানে নেই। আপনি কি কারণে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, এটা কি ইন্টারপার্সোনাল রিলেশনশিপের প্রবলেম, না আপনার অফিসে কোনো প্রবলেম, বা কোনো কারণ ছাড়াই হচ্ছে কিনা, এই বিষয়গুলো খতিয়ে দেখে আপনি, আমরা আগেও যেগুলি বলেছি যে নন ফার্মাকোলজিক্যাল আপনি ম্যানেজমেন্ট গুলি আবার নেওয়ার চেষ্টা করবেন। সেগুলি হলো এক্সারসাইজ, আপনার খাদ্যাভ্যাস, আপনার স্লিপ হাইজিন, এগুলি মেনটেন করার পরে যদি আপনি আপনার সমস্যার সমাধান না হয়, আপনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যোগাযোগ করবেন। আর এমিট্রিপটাইলিন এই ওষুধটির অনেক সাইড ইফেক্ট আছে। আপনি যদি খুব ডাক্তারের পরামর্শ নিয়ে খেয়ে থাকেন, এবং সেটা অবশ্যই নির্দিষ্ট ডিউরেশন এবং ডোজ অনুযায়ী খেতে হবে, এবং এটা আনলিমিটেড খেলে বা অনেক দিন ধরে খেলে তার তো অবশ্যই সাইড ইফেক্ট হবে। যেমন আপনার অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট, যেমন মুখ শুকিয়ে যেতে পারে, আপনার বেশি ঘুম, আবার একটি সময় আপনার, এবং এই ওষুধটি কিন্তু কার্ডিওটক্সিকও। যদি আপনার কোনো হার্ট ডিজিজ থেকে থাকে, সেটা পরীক্ষা না করে আপনার এটা খাওয়া, ডোজ বাড়িয়ে দেওয়াটা ঠিক হবে না। ধন্যবাদ আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের আর কোনো প্রশ্ন আমরা দেখছি না। আমরা আমাদের প্রোগ্রামে একেবারে শেষ পর্যায়ে এসেছি। ডাক্তার মোহাম্মদ জুবায়ের ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনি আমাদের সাথে শেয়ার করলেন। আশা করি আমাদের দর্শক বন্ধু শ্রোতা এই আপনার দেয়া ইনফরমেশনের মাধ্যমে অনেক বেশি উপকৃত হবে। ঘুম যে খুবই প্রয়োজনীয় একটা বিষয় এবং এটা কিভাবে মেনটেন করা যায় সে সম্পর্কে আপনি বিস্তারিতভাবে আলোচনা করলেন। আমাদের সাথে আজকে যুক্ত রয়েছেন স্কয়ার থেকে ফয়সাল জাহিদুর রহমান। আপনাকে স্বাগতম জানাচ্ছি এবং আপনি যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ সঞ্চালক সালমা আক্তার আপনাকে। খুব চমৎকার সঞ্চালনার মাধ্যমে আপনি এই আজকের এই প্রোগ্রামটিকে আপনি দর্শকদের কাছে যা উপভোগ্য করে তুলেছেন, এবং আমি একই সঙ্গে অতিথি ডাক্তার জুবায়ের মিয়াকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। ওনার এই ঘন্টাব্যাপী প্রোগ্রামের মাধ্যমে নিশ্চয়ই দর্শক শ্রোতা সহ আমরা সবাই আসলে জানতে পারলাম স্বাভাবিক ঘুম এবং অস্বাভাবিক ঘুমের মধ্যে পার্থক্য কি। নাগরিক জীবনের একটা প্রধান সমস্যা হচ্ছে এই নিদ্রাহীনতা, যেটা আজকের আলোচনার বিষয় ছিল। এই আলোচনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতারা নিশ্চয়ই স্বাভাবিকভাবে কিভাবে ওনারা জীবনযাপন করবেন, স্বাভাবিক নিয়মে কিভাবে ঘুম ওনারা চেষ্টা করবেন ঘুম আনার জন্য ওষুধ ব্যতীত, সেটাই ওনারা আজকে ডক্টর জুবায়ের মিয়ার এই আলোচনা থেকে নিশ্চয়ই জানতে পেরেছেন। আশা করি এটা সবার জন্য ভালো হবে। আমি এই আলোচনার শেষ দিকে আমার স্কয়ার ফার্মাসিউটিক্যালের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। শুধুমাত্র ব্যবসায়িক দিকটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল চিন্তা করে না, এর বাইরে রোগীদের সুবিধা অসুবিধার বিষয় তো আসলে আমরা সবসময় বিবেচনায় নিয়ে থাকি, এবং আমরা চিকিৎসকদের পরামর্শে নিত্য নতুন ওষুধ বাজারজাতকরণের মাধ্যমে রোগীদের সেবা দেওয়ার একটা প্রচেষ্টা, সেটা আমাদের অনেক দিন থেকেই আছে, যার কারণে আজকে জনমানুষের কাছে স্কয়ার আসলে একটা আস্থার নাম। তো আমরা এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে নিশ্চয়ই সাধারণ মানুষের কাছে আপনাদের মাধ্যমে আবারও পৌঁছানোর চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। নিশ্চয়ই আবার আরো কোনো প্রোগ্রামে দর্শকদের সাথে আপনাদের মাধ্যমে দেখা হবে। ধন্যবাদ। আমি শেষে ধন্যবাদ জানাতে চাই উপস্থাপক সালমাকে, যিনি আমাকে বেশি বলার সুযোগ দিয়েছেন। আসলে অনেক সময় উপস্থাপক বেশি বললে যারা অতিথি আসেন তাদের মানে ধারাবাহিকতাটা নষ্ট হয়, এটি হয়নি, খুব সুন্দর আলোচনা হয়েছে। আর সেই সাথে স্কয়ার ফার্মাসিউটিক্যালের মিস্টার ফয়সাল সাহেবকে ধন্যবাদ জানাই এই ধরনের মহতি উদ্যোগে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমরা আশা করি তাদের এই ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে, তাতে আমাদের দেশের সাধারণ জনগণ উপকৃত হবে। এবং সেই সাথে দর্শক শ্রোতাকে ধৈর্য ধরে অনুষ্ঠানটি শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে। আপনারা সবসময় ডাক্তার বাড়ির সাথেই থাকুন এবং দেখতে থাকুন বিভিন্ন ধরনের প্রোগ্রাম। আবারও ভবিষ্যতে কোনো ধরনের নির্দিষ্ট টপিক নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, মানসিক স্বাস্থ্যের যত্ন করবেন, সেই সাথে শারীরিক স্বাস্থ্যের যত্ন করবেন। আল্লাহ হাফেজ।